২ বছর যারা ভারতে আসতে ভুলে গিয়েছেন ভিসা না পেয়ে, এই বিমুখ বাংলাদেশি পর্যটকদের আনতে সত্যিই কি আমরা পারবো? ট্যুরিস্ট বিষয়ে দেখতে যাবে এই বাদর নাচ ভারতের, এরকম বাংলাদেশে কেউ আছে বলে আমার মনে হয় না। চিকিৎসা করাতে যাব, সেখানে কেন রাজনীতি আসবে? হ্যাঁ, ভয় ভীতি। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। ভারত আবার বাংলাদেশি পর্যটকদের জন্য পর্যটন ভিসা স্বাভাবিক করেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে রাজশাহী ভারতীয় ভিসা কেন্দ্রের সামনে আবারও লম্বা লাইনের ছবি বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রচার করছে। মানুষ অপেক্ষা করছেন, কেউ চিকিৎসার জন্য, কেউ পরিবার দেখতে, আবার কেউ ব্যবসার কাজে, আবার কেউ আসছেন কলকাতায় কয়েকটা দিন ছুটির মুডে বেরিয়ে যেতে। কিন্তু প্রশ্নটা কি আর শুধু ভিসাতে আটকে রয়েছে? প্রশ্নটা কিন্তু এখন আটকে রয়েছে ভরসায়। যে ভিসা জট একসময় বাংলাদেশি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল, সেই ভিসা স্লট নিয়ে অনিশ্চয়তায় দুই দেশের সম্পর্ককে চরম অস্বস্তিতে ফেলে দিত। আর এই জায়গা থেকে এবার কি সত্যি স্বাভাবিক পথে ফিরে আসবে ঢাকা দিল্লির এই সম্পর্ক? আর কলকাতা, বাংলাদেশি পর্যটক ফিরলে কলকাতার ব্যবসা কি আবার চাঙ্গা হবে, নাকি শুধু আশা আছে কিন্তু এখনো প্রস্তুতি নেই? আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা দেখব ভিসা কেন শুধু কাগজের শিল নয়, এটি সম্পর্কের আস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমাদের অতিথি সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষাল। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, ভারত বাংলাদেশি সাধারণ নাগরিকদের জন্য পর্যটন ভিসা আবার স্বাভাবিক করেছে। এরপর থেকেই বাংলাদেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে লম্বা লাইন পড়েছে। বহু মানুষ অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন, বিশেষ করে যারা কলকাতা, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর এবং মুম্বাইয়ে চিকিৎসা, ব্যবসা, পড়াশোনা কিংবা কেনাকাটা বা আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যেতে চান, তাদের জন্য এই সিদ্ধান্তটি খুবই ইতিবাচক। কিন্তু আজ আমরা শুধুমাত্র একপাক্ষিকভাবে ভেবে কিছু বলবো না, পরমাশ আমরা বলবো সমস্যা সত্যি কি মিটে গেছে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, কারণ ভিসা চালু হওয়া এক জিনিস, আর সহজে স্লট পাওয়া, সময় মতো ভিসা পাওয়া, সম্মানজনক পরিবেশ পাওয়া, সেগুলো আরেক জিনিস। তোমার কাছে সোজাসুজি প্রশ্ন, ২ বছর যারা ভারতে আসতে ভুলে গিয়েছেন ভিসা না পেয়ে, এই বিমুখ বাংলাদেশি পর্যটকদের আনতে সত্যিই কি আমরা পারবো? শোনো, এই প্রসঙ্গে যদি কথা বলতে হয় তাহলে আমি আবহাওয়া দপ্তর নিয়ে কথা বলবো। তুমি জানো যে আবহাওয়া দপ্তর এই বর্ষার সময়, ঝড়ের সময় আগাম বার্তা দেয় সাবধানতা অবলম্বনের জন্য। কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে, কোনো টানাপোড়েন পরিস্থিতি তৈরি হলে, কোনো রাজনৈতিক সংঘর্ষ তৈরি হলে, কোনো গণ অভ্যুত্থান হলে প্রতিবেশী রাষ্ট্র যা করে ভারত তাই করেছে। কিন্তু আমার কাছে একটা, তোমার কাছে প্রশ্ন, পাল্টা প্রশ্ন আমাদের দর্শকদের কাছে বলতে চাই। দাদা, কেমন আছেন? আপনি বেড়াতে যাবেন, আপনি চিকিৎসা করাতে যাবেন, এই জায়গাগুলো কি কোনো রাজনীতি, কোনো রাজনৈতিক বৈরিতা, কোনো টানাপোড়েন আটকে রাখতে পারে? সেই জায়গা থেকে কোনো দায়িত্বশীল সরকার সাধারণ মানুষের এই অগ্রাধিকারগুলোকে অবশ্যই সবচেয়ে প্রথম প্রাধান্য দেওয়া উচিত। অস্বস্তিকর পরিবেশ, টানাপোড়েন, গণ অভ্যুত্থান, রাজনৈতিক সংঘর্ষ, মৃত্যু, ভারত সরকার একটা সাবধানতা অবলম্বন করেছিল, কিন্তু সেই সাবধানতা সরিয়ে রেখে সরকারের সঙ্গে সরকারের যা করণীয় তা এখন করছে। কি করছে? সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, সম্পর্ক, আসা যাওয়া, চিকিৎসা, বেড়াতে যাওয়া, প্রতিবেশীর বাড়িতে আসা, আত্মীয়র বাড়িতে আসা, মাতৃভূমি, পিতৃভূমি, যাদের এখানে জানাজা করা হয়েছে তাদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে আসা, এগুলোই সরকারের সঙ্গে সরকারের সম্পর্কে। সরকার কি, সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে। কেন রাখবে? মানুষের সঙ্গে সম্পর্ক রাখার একটা অন্যতম অধ্যায় হচ্ছে এইসব ভূমিকা। সেই ভূমিকাই পালন করছে বাংলাদেশের মানুষ। একটা স্থিতিশীল সুন্দর সরকারকে ম্যান্ডেট দিয়েছে, একটা দলকে, তারা সরকার পরিচালনা করছে। এখন সরকারের সঙ্গে সরকারের সার্বিক সম্পর্কের যে উত্থান, সেই উত্থানের একটা প্রথম পাঠ হচ্ছে, প্রথম পদক্ষেপ হচ্ছে এই ভিসা নতুন করে চালু করা। সেই জায়গা থেকে দেখতে হবে যে বৈরিতা, যে টানাপোড়েন, যে অসহিষ্ণুতা,
যে বাক্য বিনিময়, যে সংলাপ, মতানৈক্য এবং সোশ্যাল মিডিয়ারা যেটা বারবার বলতে চেয়েছে, ভারত থেকেও সোশ্যাল মিডিয়ার অনেক লোক বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে, অতীত থেকেও বিরূপ মন্তব্য এসছে। কিন্তু প্রথম কলকাতার শুরুর থেকে 2024-এর 5ই আগস্ট থেকে আমরা বলেছি, কোনো বৈরিতা, কোনো টানাপোড়েন, কোনো ইনফ্লুয়েন্সারের কোনো পয়সা কামানোর জন্য যেসব মন্তব্য, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। ভারত বাংলাদেশের সম্পর্ক, ভৌগোলিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্ক, তার যে চলন, তার যে বলন, তার যে সংলাপ, কোনো কিছুকে থামিয়ে রাখতে পারবে না। এবং সেই কারণেই কিন্তু ভারত সরকার একটা অন্যতম পদক্ষেপ নিয়েছে, যে দীনেশ ত্রিবেদীর মতন কূটনীতিক লোককে বাংলাদেশে হাইকমিশন হিসেবে পাঠিয়েছে এবং বাংলাদেশের মানুষের মন, ম্যান্ডেট, সেটাকে মান্যতা দিয়ে সম্পর্কের সেতুকে আবার নতুন করে মজবুত করার জন্য এই ভিসা নীতি, কেন বাংলাদেশ এখন একটা স্টেডি জায়গায় এসছে এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, সে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন, বেজিং সফরে গেছে তার দেশকে উন্নয়নের একটা জায়গা নিয়ে নিতে। কিন্তু সেই জায়গা থেকেও, ভারত থেকেও কিন্তু অনেক রকম কথা তৈরি হচ্ছে, হওয়া স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় তার কোথাও যাওয়ার অধিকার যেমন নেই। কিন্তু বাংলাদেশের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ সরকারের সঙ্গে সরকারের যেমনই থাকুক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বাতাবরণকে একটা অন্যতম উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকারের এই ভিসা নীতির পদক্ষেপ, আমি মনে করি এটা অত্যন্ত সচেতন এবং সদর্থক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বাংলাদেশের মানুষের সঙ্গে মানুষের, কলকাতার মানুষের সঙ্গে মানুষের, এবং একটা স্বাভাবিক, বেড়াতে যাব, আত্মীয়র বাড়িতে যাব, চিকিৎসা করাতে যাব, সেখানে কেন রাজনীতি আসবে? হ্যাঁ, ভয় ভীতি। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। আমাদের দেশে এসআইআর হয়েছে, এই নিয়ে একটা অনেক বৈরিতা, অনেক টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ভারত সরকার সেই জায়গাটাকে অবশ্যই সচেতন ভাবে ভেবেই সব জায়গা থেকে আবার নতুন ভিসা প্রক্রিয়া চালু করেছে। এবং আমি সাধুবাদ জানাই ভারত সরকারকে, এবং আমি আহ্বান জানাই বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে, তারা কলকাতায় আসুন, বেড়াতে আসুন, আত্মীয়র বাড়িতে আসুন, চিকিৎসা করাতে আসুন। ভারত সরকার আপনাদের সাদরে গ্রহণ করার একটা সদর্থক ভূমিকা নিয়েছে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু তুমি কি মনে করো যে এই যে চলমান রাজনৈতিক যে সংকট ভারত এবং বাংলাদেশের মধ্যে 2024-এর 5 আগস্টের পর যে বিষয়গুলো সামনে এক এক করে দাঁড় করিয়েছিল, এবং তারপর অগাস্টের 13 তারিখ 2024-এ ভারত বাংলাদেশের সম্পূর্ণরূপে পর্যটন ভিসা, ভিজিট ভিসা, সেটা বন্ধ করলো, এবং একদিকে 5 আগস্ট বিকেলবেলা দিল্লিতে চলে এলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ, এবং ইতিমধ্যে বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচারিক আদালতে শাস্তিও হয়েছে। তাকে, তিনি যখন দিল্লিতে পৌঁছলেন, তারপর থেকে তো বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। তারপর যখন সাধারণ মানুষ ভারতে আসতে পারেন না, অর্থাৎ ভিসা না পাওয়ার ফলে, সেই ক্ষোভের আগুন আরো বৃহত্তর আকার ধারণ করে, যেটা তুমি আমি দুজনেই আমরা দেখেছি, চাক্ষুষ করেছি। শুধু আমি তুমি নয়, এই দর্শক যারা দেখছেন তারা আমাদের দেশের সুশীল সমাজ, বাংলাদেশের সুশীল সমাজ প্রত্যেকেই জানেন, এবং কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না এই সম্পর্ক আগের জায়গায় রয়েছে। আগের জায়গায় বলছি এই কারণে, 2024-এর 5 আগস্টের আগে যেরকম যে পরিমাণ ভারত এবং ঢাকা দিল্লি সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি আবার আগের জায়গায় ফিরেছে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে ফেরার কোনো সম্ভাবনাও রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। পথটা অনেক জটিল, কারণ এই দুই দেশের কূটনৈতিক মহলেই এক ধরনের প্রচ্ছন্ন স্থানীয় মানুষের মতামতকে তারা গুরুত্ব দিচ্ছেন, যেটা আগে হয়তো ঢাকার সরকার, বাংলাদেশের সরকার দেয়নি, বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের দিল্লিতে যারা বসে রয়েছেন, যারা নীতি নির্ধারণ করেন ঢাকার সঙ্গে সম্পর্ক কিরকম হবে, রসায়ন কিরকম হবে, দিল্লি সরকারের ক্ষেত্রেও একই রকম ভাবে তারাও জনগণের দাবিকে উপেক্ষা করেছেন। হয়তো সে কারণেই এই সাংঘর্ষিক একটা চেহারা আমরা দেখেছি। ভিসা দেওয়া হয়েছে, আমি বরাবর, তুমি আমরা গত সপ্তাহে সম্ভবত মার্কুই স্ট্রিট বা কলকাতার বিস্তীর্ণ এলাকা, যে সমস্ত এলাকা বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে, মূলত দেখো, কলকাতা একটা বড় এলাকা, গোটা কলকাতার একটি অংশ, খুব বলবো না যে অংশটি খুব ছোট, একেবারে খুব ছোট নয়, আবার এই অংশ দিয়ে গোটা কলকাতার অর্থনীতি মাপাও যাবে না। আমার যদি ভুল না হয়ে থাকে, 3-4 স্কয়ার কিলোমিটার এলাকা জুড়েই বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়া, এবং মূলত ওই 3-4 স্কয়ার কিলোমিটার, অর্থাৎ নিউ মার্কেটের আশেপাশে অঞ্চলগুলোই মূলত বাংলাদেশি
পর্যটকদের উপর অর্থনীতি নির্ভর করে। তবে হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে অনেকটা সেটি এক্সপ্লোর করেছে। যেমন তুমি জানো বাইপাসে আনন্দপুর, মুকুন্দপুর এরা হাসপাতাল পল্লী গড়ে উঠেছে। সেই সমস্ত এলাকাগুলোতেও বাংলাদেশি পর্যটক যারা মেডিকেল ভিসায় আসতেন বা আসবেন তাদের জন্য একটা সংশ্লিষ্ট মেডিকেল হাসপাতালগুলো এবং হাসপাতালকে সামনে রেখে যে সমস্ত ব্যবসা বাণিজ্য হয় সেই সমস্ত ব্যবসা বাণিজ্য বাংলাদেশি পর্যটকদের বা বাংলাদেশি রোগীদের উপর নির্ভর করে। কিন্তু সামগ্রিকভাবে কলকাতার অর্থনীতি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে না, সেটি তুমিও জানো, আমিও জানি। এবং যেটি একেবারে অ্যাজ এ হোল যেভাবে দেখানো হয় যে বাংলাদেশি পর্যটক না এলে একেবারে কলকাতার অর্থনীতি শেষ হয়ে যাবে, সে বিষয়টিও আমার মনে হয় আমার সঙ্গে তুমিও সহমত হবে। এবং বাংলাদেশের যারা সচেতন মানুষ তারাও বোঝেন যে কলকাতা শহর অনেক বড় শহর। তবে হ্যাঁ, 2 জন মানুষ হলো, 5 জন মানুষ হলো, 200 মানুষ হলো, তারা সরাসরি কিংবা পরোক্ষভাবে কয়েক হাজার মানুষ বা কয়েক লক্ষ মানুষ বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। আমি এই অর্থনৈতিক দৃষ্টিকোণ বাদ দিলাম। কেন বাদ দিলাম? কারণ এই অর্থনীতি সম্পর্কের থেকে অনেক ছোট। আমি যদি সম্পর্কের নিরিখে বিষয়টি ভাবি, আর সম্পর্ক তৈরি হয় পারস্পরিক শ্রদ্ধার বিষয়, আমি সেখানেই বলছি যে 2 বছর তারা ভিসা পেলেন না, বাংলাদেশের সাধারণ মানুষ তারা এখন ভিসা পেলেন। এই 2 বছরে আমি হুট করে ভিসা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমার কাছে যুক্তি রয়েছে, তুমিও বারবার বলেছো, আমরাও বলেছি যে ভিসা না দেয়া একটি বার্তা, না দেয়া একটি সিদ্ধান্ত, না দেয়া অভ্যন্তরীণ নিরাপত্তা, অনেক 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 বিষয়ের মধ্যে জড়িয়ে ছিল। কিন্তু 2 বছর যারা ভিসা না পেয়ে ভারতে আসা ভুলে গিয়েছিলেন, আমার তোমার কাছে সেই প্রশ্নই আবার করছি, সেই সমস্ত সাধারণ বাংলাদেশী যারা সত্যিকার অর্থে রাজনৈতিক নয় ছয় নেই, তারা হাসিনা ঢাকা দিল্লি সম্পর্ক বা কেন্দ্রের বিজেপি, বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ কিংবা পরবর্তীতে বিএনপি, এই রাজনৈতিক মতাদর্শের বাইরে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষগুলো তো মনে কষ্ট পেয়েছেন, তারা তো অসম্মানিত হয়েছেন। এই অসম্মানিত হওয়া সাধারণ বাংলাদেশি নাগরিক, আমি পরিষ্কার কোট আনকোট বলছি, যারা রাজনৈতিক নয় ছয় বোঝেন না, যে সমস্ত সাধারণ বাংলাদেশি নাগরিক যারা আসতে চান, আসতে পারেননি চিকিৎসার জন্য, কেনাকাটার জন্য, তাদের স্বজনদের দেখতে, তারা কেন আসবেন এই ভিসা পে? আমি সেখানটাই তোমাকে প্রশ্ন করছি। তোমাকে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে জানো তো, দুধের স্বাদ ঘোলে মেটায়, এই কথাটা কখন মানুষ বলে? মানিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে বলে। কারেন্ট চলে গেলে হঠাৎ করে আমরা কি করি? আমরা মোমবাতি সাবস্টিটিউট কিছু ভাবি। আবার জানো তো, বিচারালয় যখন বিচার কার্য হয়, অনেক কিছু কিন্তু প্রমাণ সাপেক্ষে, প্রমাণ না থাকলে বিচার কার্যে কোনো সে কাজ সম্পন্ন হয় না, বিচারপতি রায় দেন না, প্রমাণের ভিত্তিতে দেয়। কিন্তু তারপরেও কিন্তু বিচার কার্যেও কিন্তু বিচারালয়েও কিন্তু শেষ কথা বলে মানবিকতা, উপলব্ধি, অনুশোচনা সরকারের মধ্যে তো থাকতে পারে। বাংলাদেশের একটি সরকার, আমি নাম ধরেই বলছি, শেখ হাসিনা গভর্নমেন্ট, গণ অভ্যুত্থান ঠিক হয়েছে না ভুল হয়েছে আমরা এখান থেকে বিচার করব না। বাংলাদেশের এই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছেন কিনা সেটা বাংলাদেশের মানুষ ভালো জানেন। কিন্তু বাংলাদেশের মানুষই কিন্তু দেখিয়েছে ভারতবর্ষের মানুষকে, ভারত সরকারকে, গোটা বিশ্বের কাছে গণ অভ্যুত্থান হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে এক কথায় নিরাপদে আশ্রয় পাওয়ার জন্য তাকে চলে আসতে বাধ্য হয়েছে। একটা টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু 2024-এর 5ই আগস্টের পরের দিনই কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ম্যান্ডেট নিয়ে কোনো সরকার নির্বাচন করা সম্পন্ন হয়েছিল? হয়নি তো। তখন একটা অন্তর্বর্তী সরকার, ভারত সরকার প্রথম থেকেই চেয়েছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরুক, বাংলাদেশের সাধারণ মানুষের একটা স্থিতিশীল সরকার পাক। বিদেশ মন্ত্রক বারবার বার্তা দিয়েছে, আমরা বাংলাদেশ সরকারের পাশে যেমন ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু এই পরিস্থিতিতে, সেই সময় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, ভারত সরকারও যেমন করেছে, বাংলাদেশ সরকারও করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পরিবেশ পরিস্থিতি, আগুন যখন লাগে, আগুন যাতে না বাড়ে, কোনটা ঢাললে আগুন নেবে? ঘি ঢাললে নেবে না জল ঢাললে নেবে? এখানে জল ঢালাটা ছিল সাবধানতা অবলম্বন করার মতো। কেন, ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক,
সেই সম্পর্কে সেই যদি সবকিছু ওপেন থাক, কোনো দিক থেকে যদি কোনো একটা পরিস্থিতি তৈরি হতো, তাহলে সম্পর্কের চিড় ধরতো, ভাঙন ধরতো। সাবধানতা নিয়েছিল মানেই, অর্থাৎ জলটা ঢেলেছিল বলেই আগুনটা স্তীমিত হয়েছে। সম্পর্কে যাতে কোনো আগুন না লাগে। সোশ্যাল মিডিয়ায় হয়েছে, সংলাপ হয়েছে, কিন্তু সেই সময় আমরা তো দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন, বিদেশের মাটিতে বৈঠক হয়েছে, ওই সময় দাঁড়িয়ে সীমান্ত পর্যায়ের বৈঠক হয়েছে, পরবর্তী পর্যায়ে হয়েছে। মানুষ সাফার হয়েছে। কেন সাফার হয়েছে? তাদের দেশের সরকারের কার্যকারিতার কারণে সাফার হয়েছে, অস্বীকার করা যায় না। ভুল ছিল না ঠিক ছিল বাংলাদেশের মানুষ বিচার করবে। ভুল ছিল না ঠিক ছিল বাংলাদেশের আইন আদালত করবে। প্রধানমন্ত্রী এখানে চলে এসেছে, তাকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে সম্পর্কের খাতিরে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, কূটনৈতিক সম্পর্কের খাতিরে। কিন্তু ভারত সরকার তারা অনুধাবন করেছে এবং এটা হওয়া উচিত। অতীতেও হয়েছিল, আগেও হয়েছে, পরেও হবে। স্বাভাবিক, এটা আমি বলবো এটা স্বাভাবিক কার্যক্রম। মানুষ, সাধারণ মানুষ যে জায়গা থেকে সাফার হয়েছিল, এক্সপ্লয়েড হয়েছিল, সেটা যখন সবকিছু স্তীমিত হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, সরকার গঠন হয়ে গেছে, নতুন করে বাংলাদেশ জাগছে, ভারত সরকার মনে করেছে এখন আমরা নিরাপদ, আমাদের ভিসা নীতি চালু হোক। একদমই স্বাভাবিক। একদমই। আমি শুধু খুব যে সমালোচনা করেছি, আমি যে খুব বাংলাদেশি সাধারণ পর্যটকরা আসবেন না কিংবা তারা সবাই বিমুখ হয়েছেন এমনটি নয় পরমাশিস। আমাদের একজন শ্রদ্ধেয় বাংলাদেশের সাংবাদিক মাসুদ করিম তার অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। আমরা একটু দেখে নেব মাসুদ করিম সাহেবের ফেসবুক পেজ থেকে কয়েকটি ইন্টারভিউ আমরা খানিকটা দেখে নেব, এবং তারা কেন ভারতে আসতে চান, তাদের মধ্যে যে কোনো রাগ অভিমান নেই সেটাও কিন্তু বাংলাদেশি সাধারণ পর্যটকেরা একদম খোলা মনে জানিয়েছে। আমি গতবার গিয়েছি, আমি ভালো চিকিৎসা পেয়েছি মণিপাল হসপিটালে, এবং তাদের ব্যবহার সব দিক মিলে আমার অনেক ভালো লেগেছে, এবং খরচ অনেক কম বাংলাদেশের তুলনায়। তো ইন্ডিয়ার ডাক্তার দেখাতে গেলে মানে মনের দিক থেকে একটা তৃপ্তি যে হ্যাঁ এখানে ভালো চিকিৎসা হবে, সেই বিধায় যাওয়া। তো আমি আবার যাব, সে কারণে ভিসা করাতে এসেছি। তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে তো সবসময় সব ট্রিটমেন্ট পাওয়া যায় না ভালো মতো, এখন এটা তো অনেক গুরুত্বপূর্ণ। এবং একই রকম ভাবে আমরা বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম কিংবা এই ফেসবুক ইউটিউব পেজেও আমরা এমন কয়েকটা মন্তব্য পেয়েছি যা কিন্তু সত্যিকার অর্থে উদ্বেগের কারণ বলেও মনে হয়েছে। আমরা সেই মন্তব্যগুলোর খণ্ডাংশ শুনবো। বাঁচবো এখানে, মরবো এখানে, আমরা ইন্ডিয়া যাব না। তো ট্যুরিস্ট বিষয়ে দেখতে যাবে এই বাদর নাচ ভারতের, এরকম বাংলাদেশে কেউ আছে বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সাধারণ মানুষই দুরকম মন্তব্য তারা করছেন। এক পক্ষ বলছেন তারা ভারতে আসবেন, ভিসা দেয়াকে তারা, ভিসা ব্যবস্থাপনা স্বাভাবিক হওয়াকে তারা স্বাগত জানিয়েছেন, আবার অন্য পক্ষ বলছে যে ভারতে তারা আসবেন না, ভিসা পেলেও এই ভিসা তারা বয়কট করবেন। পক্ষে বিপক্ষে অভিমত থাকতেই পারে এবং সেটাই গণতন্ত্র। কিন্তু কলকাতার ব্যবসায়ীরা তারা কি বলছে? পরমাশিস, তুমি জানো যে আমরা গত সপ্তাহে যখন মার্কুই স্ট্রিট, রফি আহমেদ কিদের স্ট্রিট, সাদার স্ট্রিট, কিড স্ট্রিট, কলিং স্ট্রিটে ঘুরে বেরিয়েছি, তখন অনেকগুলো আবাসিক হোটেলে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন তারা করছিলেন, এবং বেশ কিছু দোকান যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোর শাটার আবার তোলা হয়েছে। কোনো কোনো দোকানে অন্ধকার থাকতো, সেই অন্ধকার দোকানগুলোতে আবার আলো জ্বালাতে শুরু করেছেন ব্যবসায়ীরা। কর্মী সংখ্যা যেখানে কমিয়ে দেওয়া হয়েছিল, কোনো কোনো আবাসিক হোটেলে কিংবা রেস্তোরাঁয় প্রায় অর্ধেক কর্মী কমিয়ে দেওয়া হয়েছিল, যাদেরকে ছাঁটাই করা হয়েছিল। যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হয়েছিল তাদেরকে আবার ডেকে এনে চাকরিতে পুনর্বহাল করার উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। সেই কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি আমরা একজন সুনির্দিষ্ট একজন ব্যবসায়ী, কলকাতার ব্যবসায়ী মন্তোষ কুমার সাহা, তার সঙ্গে আমরা কথা বলেছি, তুমিও ছিলে সে সময়। আমরা মন্তোষ কুমার সাহার একটু বক্তব্য শুনে আসবো, তারপর আলোচনায় ফিরবো। সবাইকে বলছে যে আমাদের সুদির আসছে। আমরা আমাদের মাননীয় অ্যাম্বাসাডার সাহেব দীনেশ ত্রিবেদী মহাশয় উনি আমাদের যা করলেন 7 দিনের মাথায়, 7 ডেজের মাথায় উনি বলেছেন আমাকে ভিসা সংক্রান্ত ব্যাপারে, আমি যখন যাচ্ছি বর্ডার দিয়ে, আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন এই ম্যাটারটায়, যার জন্য আমি আরও তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে আমি এটা তাড়াতাড়ি মানে ভিসা প্রয়োগ করাটা আমি সম্ভব করেছি। পরমাশিস, তুমি শুনলে মন্তোষ বাবুর বক্তব্য এবং আগে বাংলাদেশি 2-4 জনের বক্তব্য যারা ভিসা পাওয়ার পর
আসতে চান কিংবা আসবেন না, বয়কট করেছেন তাদের ভাষায়। সব মিলিয়ে এই যে আবার এর 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 মধ্যে আরেকটি বিষয় সামনে এসেছেন, তুমি সেটা জানো যে কলকাতার কয়েকজন ব্যবসায়ী এবং দেখা গেছে এই মন্তোষ কুমার সাহাকেও মিষ্টি খেতে বাংলাদেশি পর্যটকরা আসবেন এই এই উপলক্ষকে সামনে রেখে। এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। তো আমি তোমাকে প্রশ্ন করব যে এই সত্যি কি মিষ্টি খাওয়ার ঘটনাটা কি সত্যি, মানে এটা কি একেবারে একটি সাংগঠনিক সিদ্ধান্ত, অর্থাৎ এই সামগ্রিকভাবে সমস্ত ব্যবসায়ীরা কি এই উৎসবে মিষ্টি খাওয়ার এই উৎসবে যোগ দিয়েছিলেন, নাকি এটা একটা ঘটনা বা একটা বিশেষভাবে দৃশ্যায়ন করা হয়েছিল? দেখো, তোমাকে আমি তুমি জানো যে আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশেই পুরো ফোন আসে, বিমানবন্দরে আসে, স্টেশনে আসে, সঙ্গে সঙ্গে সেখানে ডগ স্কোয়াডের লোক চলে যায়, আর সেটাকে স্বাভাবিক সেটা তখন খবর তৈরি করার জন্য লোক চলে যায়। এখন সেটা কেন হয়, কারা করে, ধরা পড়ে হয়। খবর তৈরি করার ক্ষেত্রেও আমাদের কলকাতায় বা জেলায় বা বিভিন্ন জায়গায় খবর তৈরি করা হয়, কিন্তু আমরা বিশ্বাস করি খবর তো তৈরি হয় না, খবরের মতন করে বয়ে আসে। ভিসা নীতি ভারত সরকার চালু করেছে। 12ই জুন এখান থেকে দীনেশ ত্রিবেদী একেবারে সড়ক পথে গেছেন, গিয়ে যমুনা ফিউচার পার্কের কোনো একটা কনফারেন্স হলে বোধহয় তিনি ঘোষণা দিয়েছেন। এটা হচ্ছে সংবাদ, সেই সংবাদকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। কে কোথায় মিষ্টি নিয়ে গেল, 10 জনকে ডেকে মিষ্টি খাওয়ালো, ক্যামেরা বন্দি করলো, আমি মনে করি এটা কোনো এটা একটা উচ্ছ্বাসের বাতাবরণ, বাট এটা কিন্তু খবর নয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, তোমাকে একটা কথা বলি, সেদিনকে মনতোষ সাহাকে আমি নিজে পার্সোনালি প্রশ্ন করেছিলাম যে এই যে 2 বছর ধরে আপনাদের ব্যবসা বন্ধ ছিল, যিনি ওখানকার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি, উনি তখন বলেছিল যে আমরা হোটেলের দাম বাড়াবো না, কারণ হোটেলের তো দেওয়াল খসে পড়েনি, হ্যাঁ পয় পরিষ্কার করতে হবে, কিন্তু খাদ্যাভ্যাস রেস্তোরাঁগুলোর দাম, উনি নিজেও একটা বাংলাদেশেও ঢাকাতেও তার সেই হোটেল আছে, খুব প্রখ্যাত হোটেলের নামও বলে দিতে পারি, ভোজ। তো সেখানে উনি বলেছিলেন হয়তো পরিস্থিতির দাওয়াতেও আমরা জিজ্ঞেস করেছিলাম, হয়তো তারা বলেছিলেন যে হঠাৎ করে পেট্রোল, কমার্শিয়াল গ্যাসের দাম অনেকটা বেড়ে গেছে, সেই জায়গা থেকে হয়তো খাবারের দাম কিছুটা বাড়তে পারে। কিন্তু সেই জায়গা থেকে আমি একটা খুব সুসংবাদ আজকে দিয়ে রাখি, সুসংবাদ বাংলাদেশের যারা পর্যটক, যারা আমাদের কলকাতায় আসেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যান, দক্ষিণ ভারতে যান, মুম্বাইতে টাটা মেমোরিয়াল সেন্টারে যান, কলকাতায় নিউ টাউনে, মুকুন্দপুর, বিভিন্ন বৃহত্তর কলকাতা যেসব হাসপাতালে আপনারা আসেন, সবসময় যে মেডিকেল ভিসা আসেন তা না, পর্যটক ভিসাতে এসে আপনারা জাস্ট রুটিন চেক আপ করিয়ে যান। আজকেই ভারত সরকার 183 টাকা কমার্শিয়াল গ্যাসের দাম কমিয়েছে। স্বাভাবিক কারণেই কিন্তু রেস্তোরাঁর যে হেসেলে কিন্তু আগে যে টানটা পড়েছিল, সেই টানে কিন্তু এখন একটা জোয়ার আসছে। আমার ধারণা যেহেতু 183 টাকায় এক ধাপে অনেকটা দাম কমে গেছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। খাবারের দাম আপনারা যেটা, আমরা বাঙালিরা যেটা খাই, ভর্তা, মাছ, ভাত, চিকেন কারি, নানা রকম আমরা খাদ্যাভ্যাস, আমরা অভ্যাস, সেই জায়গা থেকেও কিন্তু আপনাদের পকেটে টান পড়ার কোনো জায়গাটা নেই, যেটা তারা আশঙ্কা করেছিল। আমার মনে হয় এটাও একটা সদর্থক ভূমিকা ভারত সরকারের। কেন, প্রতিবেশী রাষ্ট্রের মানুষ আসবেন 2 বছর পরে, তারা একটা বাজেটে একসময় আসতেন, আবার এখন একটা নতুন বাজেটে আসবেন। এবার দেখো, সবকিছুর একটা ভালো দিক থাকে, মন্দ দিক থাকে। বাংলাদেশের মাটি থেকে কে এটাকে নেগেটিভ অ্যাটিচিউডে দেখবে, কে পজিটিভ অ্যাটিচিউডে দেখবে, যারা দেখবেন তাদের মতন করে দেখবেন। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে কি দেখছি, ভিসার লাইনে অগণিত মানুষ। বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করব যে ভারত সরকার ভিসা দিচ্ছে, একটা ন্যূনতম যে টাকা দিতে হয়, স্লট বুকিং করতে হয়, সেই জায়গা থেকে দালাল চক্র কাজ করছে। বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই দালাল চক্রকে ভেঙে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের সীমিত অর্থের মধ্যে তারা যাতে ইন্ডিয়াতে ভিসাটা নিতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিন। আপনারা দুদেশের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করুন, যাতে মানুষ সরাসরি সংযোগটা করতে পারে। এই অনুরোধটা আমার থাকবে। আর আমি কয়েকদিন আগে দেখুন, বিষয়টা হচ্ছে, অনেক হয়তো বলবেন রাজ্যে বিজেপির সরকার এসছে। আরে রাজ্যে বিজেপির সরকার এসছে তো কি হয়েছে? পশ্চিমবঙ্গের মানুষ ম্যান্ডেট দিয়েছে, বিজেপির সরকারকে। কেন্দ্রের বিজেপি সরকার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ পর্যটক ভিসায় আসবে, তো স্বাভাবিকভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। এবং তুমি জানো যে মার্কিউ স্ট্রিট, কলিং স্ট্রিট, কিট স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, এই অঞ্চলে
প্রশাসনের অনুমতি না থাকলে তো, প্রশাসনের ক্যামেরা তো রয়েছে, ওখানকার বিজনেস অ্যাসোসিয়েশন, হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন 35টা সিসি ক্যামেরা তারা ওখানে ইনপুট করেছে, বসিয়েছে। সহযোগিতা, মানুষ যাতে কোনো রকম ভাবে চিটিং হতে পারে না পারে, কোনো রকম মানে দুষ্কৃতির হাতে হতে না পারে, এই যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এটা কাদের জন্য করা হয়েছে? আপনারা নিরাপদে আসুন। আমি সরকার পক্ষের লোককে আর জিজ্ঞেস করার দরকার হয় না, কারণ সরকারই তো সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ দেশের পর্যটক বিষয়ে আসবে। আমি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরীকে বলেছিলাম, বাংলাদেশের মানুষকে ভারত সরকার আবার ভিসা দেওয়া শুরু করছে, তারা কতটা নিরাপদ? তিনি সাগ্রহে বলেছেন, নিরাপদ বলেই তো সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা কারুর প্রতি কেউ কোনো বিদ্বেষমূলক আচরণ সংলাপ জারি রাখবো না, যাতে আমাদের সম্পর্কের জায়গা থেকে কোনো রকম তিক্ততা তৈরি হয়। আমরা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত কেন্দ্রের সরকার, তিনি সাধুবাদ জানিয়েছেন এবং কলকাতা যে নিরাপদ সেই কথাটাও কিন্তু বলেছেন। একটা দুর্ঘটনা বা একটা ঘটনাকে দিয়ে সরকারি হাসপাতালে রোজ হাজার হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরেন। একটা ঘটনাকে যদি আমরা ওই বললাম না খবর তৈরি করা, সেটাকে যদি ছড়িয়ে দিই, তাহলে সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হতে পারে। আমাদের কাজ কি হবে? সাধারণ মানুষকে বিভ্রান্তি জায়গায় নিয়ে যাওয়া নয়, সাধারণ মানুষকে সঠিক জায়গাটার বার্তাটা পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে খবর প্রেরণ। একদমই। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করব প্রিয় দর্শক, শেষ কথা হলো ভিসা খুলেছে, এটা ভালো খবর। বাংলাদেশি সাধারণ মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক খবর। কলকাতার ব্যবসায়ীদের জন্য এটি ভালো খবর। দিল্লি ঢাকা সম্পর্কের জন্য এটি একটি ইতিবাচক সংকেত। কিন্তু ভিসা খুললেই ভরসা ফিরবে না। ভরসা ফেরে আচরণে, ভিসার স্লটে, সম্মানজনক পরিষেবায়, নিরাপদ যাত্রায়, সৎ ব্যবসায় আর রাজনৈতিক সদিচ্ছায়। বাংলাদেশি পর্যটক যদি আবার আত্মবিশ্বাস নিয়ে ভারতে আসতে পারেন, কলকাতায় নিরাপদে থাকতে পারেন, কাজ সেরে সন্তুষ্ট হয়ে আবার নিজের দেশে ফিরতে পারেন, তাহলেই বলা যাবে ভিসার সঙ্গে ভরসাও ফিরছে। প্রিয় দর্শক, শেষ করব, ভিসা দরজা খুলে দেয়, কিন্তু সম্পর্ক বাঁচে দরজার ওপারের ব্যবহারে। এবার দরজা খুলেছে, দেখার এই দরজা দিয়ে শুধু পর্যটক ফিরবেন, না ভারত বাংলাদেশের পুরনো ভরসাও আবার ফিরে আসবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, সময়ের প্রথম কলকাতা 1 জুলাই সংখ্যা এখন বাজারে। সময়ের প্রথম কলকাতা নিজস্ব ফেসবুক, ইউটিউব চ্যানেলও রয়েছে, আপনারা সেটা ভিজিট করে এই প্রকাশনাটি আপনারা দেখতে পারেন। এবং একই সঙ্গে আমরা বলবো, আজকের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনারা সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনারা ভিন্নমত, সেটাও লিখে জানাতে ভুলবেন না। নমস্কার।